হিসাবটা দেওয়া মানে কি? ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, জাজ করা। এটা জাজ করা উচিত। দুদক এই উদ্যোগটা নিতে পারে। দুদক স্বতঃপ্রণোদিত হয়েই নিতে পারে উদ্যোগটা। নিয়ে তাদের সবাইকে বলে দেখ যে এদের কোনো সমস্যা নাই। দেখেন, দুর্নীতিতে গেলে আর্থিক দুর্নীতি হয় না, দুর্নীতি নানাভাবে হয়। কিন্তু মাসুদ কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা যখন আসে, পররাষ্ট্র মন্ত্রীর একটু কথা বলতে চাই। পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ 20 বছর পর সরকার গঠন করেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দলের কোনো নেতাকে নয়, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বেছে নিয়েছে বিএনপি। দলটির এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বেশ চমক সৃষ্টি হয়েছে। গত দুদিন ধরে বা কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে দলীয় নেতা কর্মী, কূটনৈতিক মহল আলোচনা হচ্ছে। যদি একটি কোট করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এই বিষয়ে মন্তব্য করেছেন, যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে নিয়ে আগে বিএনপির আপত্তি ছিল, এখন সেই ব্যক্তিকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দলটি অতিরিক্ত একটি বিতর্ক তৈরি করেছে। আপনি কি বলবেন? দেখেন, বিতর্ক তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং উনি যে বলেন অতিরিক্ত বিতর্ক, এটাও ঠিক। এই বিতর্কটা আসলে খুব প্রয়োজনীয় ছিল না। মানে অনেক সময় হয় যে দলের একটা পলিসি থাকে, সেই পলিসিটাকে বাস্তবায়ন করতে গেলে কিছু বিতর্কের মুখে পড়তে হয়। এটা অনেকের ক্ষেত্রে হয়। তখন কিন্তু তারা ভাবে যে আমি কি বিতর্কটাকে ইনভাইট করব, অথবা বিতর্ক থাকুক, আমার পলিসি ফুলফিল করতে হবে, তবুও আমি এই বিতর্কটাকে আমি মেনে নিলাম। এরকম বাস্তবতা হয়। কিন্তু এক্ষেত্রে কি পলিসি, বিএনপির কোথায় লাভ, এটা এখনো আমার কাছে ক্লিয়ার না। আমার মনে হয় যে জিনিসটা এটা হলো, এটা বিএনপির জন্য খুবই একটা রিস্কি একটা পদক্ষেপ হয়েছে। এটা বিএনপি না নিলেই পারত। কারণ এটা নিয়ে, এটার পক্ষে বিএনপি কি যুক্তি দিবে? গত 3 দিন হয়ে গেছে, 3 দিনে বিএনপির কোনো লিডারকে আমি এর পক্ষে কিছু বলতে শুনি নাই। বরঞ্চ খলিল সাহেব নিজে একটা কথা বলেছেন। সেই কথাটার সারমর্মটা এমন যে আমাকে তারা আগে খারাপ মনে করতো, আমার সম্বন্ধে অনেক রকম কথা বলতো। তো মানুষের তো চিন্তার চেঞ্জ হয় না, আগে মনে করছে, এখন তো হয়তো মনে করে না, এই জন্য। আর আরেকটা কথা উনি বলেছেন যে আমি তো জোর করে ঢুকিনি, আমি তো জোর করে আসিনি। মানে উনি নিজের থেকে জোর করে এখানে আসছেন, উনি সেটা তো বলছেন না। যদি উনি জোর করে না আসেন, তাহলে বাকি থাকে কি? ওনার দিক থেকে যদি কোনো জোর না থাকে, তাহলে বাকি থাকে মাত্র একটা অপশন। সেই অপশনটা হলো ওনাকে হাতে বেঁধে নিয়ে আসছে, অথবা ওনাকে রিকোয়েস্ট করে নিয়ে আসছে, কিছু একটা হয়েছে আর কি। মানে উনি, ওনার দিক থেকে কোনো আগ্রহ ছিল না, উনি তো বলছে আমি তো জোর করে আসি নাই। তো এটা যদি হয়, সেক্ষেত্রে সন্দেহটা আরও তীব্র হয়। এখন মনে করেন আমি যে দলটাকে আমি ধরা যাক আমি বিএনপিকে ভোট দিছি, তো আমি তো বিএনপির প্রত্যেকটা স্টেপ সম্পর্কে জানতে চাইবো। আর আমি চাওয়া মানে বিএনপি আমাকে বাধ্যতামূলকভাবে সব জানাবে তাও না, কিন্তু আমাকে তোকে সান্ত্বনা দিবে যে এই কারণে এটা করছি, সেটা কিন্তু আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ বুঝতে পারছে। এবং এটাকে খুব প্রশংসা করছে এমন লোক এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি এই সিদ্ধান্তটা। আজকে দেখলাম যে গতকালকে 18 তারিখে ট্রাম্প তারেক রহমানকে একটা অভিনন্দন দিয়েছে। সেখানে মোদ্দা কথা একটাই, যে যে তোমার সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা করছি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবায়ন করে তুমি আমাকে সহায়তা করবা। মানে এটা মূলত ট্রাম্পের চুক্তি, ট্রাম্পকে এটা বাস্তবায়ন করলে ট্রাম্পেরকে হেল্প করা হবে আর কি। এটা মানে উনি বলতে চাচ্ছেন ট্রাম্প। তো এটা একটা বিষয়। আবার ওইখানে আবার এই আপনার এই আমাদের যে ভূ রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে, এশিয়া প্যাসিফিক যে এইটা রিজিয়নটা, এটা নিয়ে আলোচনা কিছুটা আছে, ইঙ্গিত ইঙ্গিত না, সরাসরি আছে। অনেকে বলেন যে এইগুলি বাস্তবায়নের জন্য নাকি আমেরিকার লোক হিসেবে এখানে প্ল্যান করা হয়েছে। এখন হয়েছে কি, যখন আমি কিছুই না জানি, খলিলুর রহমানের কথা বলতেছি, যখন আমি কিছু না জানি, তখন তো এরকম নানা ধরনের আমার মানে মাথার মধ্যে চিন্তা কাজ করতেই পারে। এখন যে চিন্তাই কাজ করুক, এটা সরকারের জন্য খুব একটা সুখকর হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। এখন সরকার কি করবে? সরকার কি আবার চেঞ্জ করবে? ওটা তো আরও বিব্রতকর হবে। এখন যে ওষুধ আপনি খেয়ে ফেলেছেন, ওটার রিয়াকশন নেওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে। ওষুধ তো আপনি উগড়াই দিতে পারবেন না, উগড়াই দিতে গেলে তারও ঝামেলা। রনি ভাই, যদি পররাষ্ট্রমন্ত্রীর বিষয়টা আপনার কাছ থেকে আর একটু শুনতে চাই, যে পররাষ্ট্রমন্ত্রী যাকে করা হয়েছে খলিলুর রহমান, তিনি তার বক্তব্যে যে মাসুদ কামালে বলেছেন তিনি জোর করে বা কাউকে হাতে পায়ে ধরে তিনি যাননি, যদি উল্টোটা ধরে তাকে আনা হয়েছে, তো আসলে খলিলুর রহমানকে কেন আনা হয়েছে বা পরিষ্কার কোনো
জবাব এখনো পাচ্ছে না যদি বলি মাসুদ কামাল ভাই, তাহলে আপনি কি বলবেন? আমিও এই ঘটনা আমি অনুমান করেছিলাম 3-4 দিন আগে, আহ, কিন্তু এই ঘটনা বাস্তবে রূপ নেবে এটা মানে এটা আসলে তখনও চিন্তা করি না, কিন্তু এরকম একটা জিনিস অনুমান করা যাচ্ছিল 4-5 দিন যাবতই। কিন্তু আমার নীতিগত অবস্থান ছিল, আমি দেশি বিদেশি মিডিয়াতে যেখানে কমেন্ট করেছি বা বলেছি, বিগত সরকারের মানে ডক্টর ইউনূস সরকারের মানে যে কোনো পোস্টের কাউকেই এই গভর্নমেন্টে আনা বা আসা ঠিক হবে না, নীতিগতভাবে ঠিক হবে না, এটা হলো আমার পজিশন। তাহলে বিগত সরকারের নিরপেক্ষতা যেমন প্রশ্নবিদ্ধ হয়, আবার এই আপনার বিএনপির নেতাকর্মীরা বা বিএনপির যারা নেতা, জনগণ যাদেরকে ইলেক্টেড করেছে, জনগণের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই তো সরকার চলবে, এটাই আমরা চাই। যদিও টেকনোক্রেটের বিষয়টা অবৈধ না, এটা বিধানের অংশ। তো কিন্তু পরে আমি এই জিনিসটা বোঝার জন্য আমি বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজনকে ফোন দিয়েছিলাম, বিষয়টা আমারও আগ্রহ ছিল কামাল ভাই যেরকম জানার জন্য। তো তখন উনি যেটা বললেন, দেখেন যেহেতু আমরা শুরুতে তার বিরোধিতা করছিলাম এবং তাকে জামাত প্রোটেক্ট করার চেষ্টা করছে জামাতের লোক হিসেবে, এবং তাদের ভিডিওগ্রাফার মানে এই ভিডিও অ্যাক্টিভিস্টরা, অনলাইন অ্যাক্টিভিস্টরা তাকে পৃথিবীর সবচেয়ে সেরা কূটনৈতিক বিশেষজ্ঞদের একজন, প্রচণ্ড জ্ঞানী, এইভাবে আনা হয়েছে। এবং আমরা তার ট্র্যাক রেকর্ড এবং আপনার অভিজ্ঞতা স্টাডি করে দেখলাম যে হ্যাঁ, সে ক্যারিয়ার ডিপ্লোমেট এবং তার অভিজ্ঞতাটা আমরা এই মুহূর্তে কাজে লাগাই। যেহেতু আমরা এখন একটা স্টেবিলিটির মধ্যে যাই নাই, ফলে জাতীয় স্বার্থের বিবেচনায় তাকে আমরা আনলাম। যেহেতু শপথ নেওয়ার আগ পর্যন্ত উনি জামাত এনসিপির প্রিয় পাত্র ছিল, ফলে যাদের কাছ থেকে বিরোধিতা আসার কথা ছিল তারা তো তাদের আরও খুশি হওয়ার কথা যে তাদের লোকরে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী বানাইছে। আর বিএনপি চিন্তা করেছে, ওনার ভাষ্য, যে জাতীয় স্বার্থ বিবেচনায় উনি হয়তো আমাদের সাথে কতগুলো জায়গায় একমত না, কতগুলো জায়গায় আমরা প্রচণ্ড বিরোধিতাও করেছিলাম আগ পর্যন্ত। তো জাতীয় স্বার্থ বিবেচনা ওনার যে এক্সপার্টিসটা, ওনার যে অভিজ্ঞতাটা, এটাকে আমরা কাজে লাগাচ্ছি। এই জন্য আমরা ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে আজকে সড়ক পরিবহন ও গণযোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। আপনার এর ভিতরে আরো অনেক কথাবার্তা আছে, আপনি সেটা কিভাবে একটু মূল্যায়ন করবেন যদি বিশ্লেষণ করতে বলি? দেখেন, এটা আমাদের চাঁদাবাজিটা এটা একটা কাঠামোগত সমস্যা, এটা কোনো দলীয় সমস্যা না, বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগের সমস্যা না। এবং আপনি পরিবহন সেক্টরের চাঁদাগুলো, এইটা একটা লোকাল ইকোনমি আছে, একটা স্থানীয় বন্দোবস্ত আছে, এটার সাথে প্রশাসন, লোকাল পলিটিক্যাল ক্যাডার এরা মিলাই ঝিলাই করে। সো এটা সমঝোতার ভিত্তিতে, সমঝোতাটা কি, কোন সমঝোতা, সমঝোতার ভিত্তিতে করলে এটা চাঁদা না, কিন্তু জোর করে নিলে চাঁদা, এই ধরনের কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। এটার কাঠামোগত সংস্কার লাগবে, এটা খুবই দায় সারা কথা। এটা উনি, আমি জানি না পুরো বক্তব্যটা কিভাবে দিয়েছেন, কারণ সোশ্যাল মিডিয়াতে আমি আরো ক্লিয়ার করি, ফেব্রিকেটেড করে বলেছে মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তাদের কল্যাণে এটা ব্যয় করে চাঁদা তুলে। হ্যাঁ, মালিক সমিতি, কল্যাণ সমিতি, তাহলে মালিক সমিতি, কল্যাণ সমিতি চাঁদাটা কার কাছ থেকে উঠায়? বাসগুলোর থেকে নিচ্ছে। বাসের মালিকরা যদি নিজেদের চাঁদা দেয়, ওকে, তাহলে এটা নিয়ে তো বিতর্ক হওয়ার কিছু নাই। যেমন ধরেন আমি বাস মালিকদের একজন, আমার 2টা বাস আছে, আপনার 2টা আছে, 3টা আছে, আমিও তো মালিক সমিতির মেম্বার, এবার আমি আমার সমিতিকে চাঁদা দিচ্ছি, এটা তো নর্মাল, এটা নিয়ে তো বিতর্কের কিছু নাই। এটা যদি হয় ওকে, ঠিক আছে, এটা মালিক নিজেদের প্রতিষ্ঠানে নিজেরা চাঁদা দিচ্ছে, কিন্তু এটা কি জনগণের কাছ থেকে নিচ্ছে? কি মনে হয়, মানে নিজে থেকে চাঁদা দেয় না, মালিক সমিতি, সবগুলোর তো মালিক সমিতি আছে, শুধু আপনার বাসের কেন, সবগুলো মালিক সমিতি আছে এবং একটা ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনাটা তো বৈধ। সমিতি তো আপনার সরকারি রেজিস্ট্রেশন নিয়ে সমিতিগুলো করা হয়। শুধু আপনার বাস মালিক সমিতি কেন, বিভিন্ন সমিতি আছে না, আপনার নোয়াখালী সমিতি, খুলনা সমিতি, ময়মনসিংহ সমিতি আছে না, সেগুলো তো সদস্যদের চাঁদার ভিত্তিতেই পরিচালিত, সেটা তো চাঁদাবাজি না। সেই চাঁদাটা তো আমরা সবাই জানি এবং সবাই পার্টিসিপেট করে, মানে যারা এগুলো মেম্বার, সেটাকে তো কেউ চাঁদাবাজি বলছে না। ফলে এখানে রবিউল ভাই কোনটা মিন করছে এটা নিয়ে কনফিউশন আছে, কিন্তু পরিষ্কার যেটা আমরা বলতে চাই, চাঁদাবাজির ব্যাপারটা একটা কাঠামোগত সমস্যা আমাদের এখানে। পরিবহন সেক্টরটা রেগুলেশনের মধ্যে আনেন আপনি। পরিবহনের চাঁদাটা কোনভাবে হচ্ছে, যে স্টেশনে যেটা হচ্ছে, মানে বাস স্টেশন, ট্রাক স্টেশনে যেটা হচ্ছে, এটা আপনি একটা রেগুলেশনের মধ্যে আনেন। ওটা মেনটেন্যান্সের জন্য চাঁদা লাগে, সেই চাঁদাটা একটা প্রতিষ্ঠানকে, একটা অথরিটিকে দিবে, বাস মালিকরা, ট্রাক মালিকরা, কোনো ব্যক্তি না। হ্যাঁ, কোনো ব্যক্তিকে। এবং এটা সমিতিরও দেখার দরকার নেই, সমিতির চাঁদা সমিতির, ওরা যদি কোনো শ্রমিক কল্যাণ ট্রাস্ট করে, সেটা তাদের আলাদা ব্যাপার, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের ব্যাপারটা, সেইটা শ্রমিক আপনার সংগঠন বা রাজনৈতিক অরাজনৈতিক স্থানীয় লোকদের চেয়ে দ্রুত এটা একটা অথরিটির আওতায় নিয়ে আসেন, তাহলে এই প্রবলেমটা সমস্যা। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামালকে একই প্রশ্ন করতে চাই। উনি বলেছেন যে কাঠামোগত সমস্যা, চাঁদার বিষয়টা, এই কাঠামোগত সমস্যার সমাধান কি হবে সামনে? দেখেন, এটা তো রনি বলেছেন যে কাঠামোগত সমস্যা, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো যে মন্ত্রী যে কথাটা বলেছেন,
যে আপোষের ভিত্তিতে যেটা যায় এটা চাঁদা না। উনি এটা ব্যাকরণগতভাবে এবং অর্থগতভাবে দুইভাবেই ভুল বলেছেন। ভুল বলেছেন এই কারণে, যেটা আপোষের মাধ্যমে যায় ওটাই তো চাঁদা, ওটাই তো চাঁদা। ও রসিদ কেটে দেয় না। আমরা বিভিন্ন সমিতির মেম্বার, আমি যেমন প্রেস ক্লাব মেম্বার, ডিআরইউর মেম্বার, আমি ওখানে চাঁদা দিই না, এটা তো আপোষের মাধ্যমে দিই, ওটাই চাঁদা। আর বাকি চাঁদার নামে যেটা হয় এটা হলো দস্যুতা, এটা হলো দস্যুতা। আসলে ওরা চাঁদার নামে একটা রিসিট দেয়, ও দিতে চায় না, কিন্তু লুকায় চলকে চলে যেতে চায়, আটকায়, দৌড়ে যে থামায়। আর রাস্তায় যেটা উঠায় এটা দস্যুতা। চাঁদা তো রাস্তায় উঠাবে না, চাঁদায় উঠাবে যদি মালিক সমিতি চাঁদা হয়, তো মালিকের কাছ থেকে একটা প্রতি মাসে একটা চাঁদা মালিক দিবে তার নিজের ইয়ের জন্য, বেটারমেন্টের জন্য, তার নিজের ইয়ের জন্য, হ্যাঁ রক্ষণাবেক্ষণের জন্য ওরা মালিক দিবে। রাস্তায় কেন? রাস্তায় যে লোকজন দাঁড়ায় থেকে হাত তুলে ড্রাইভারে থামায় তার কাছ থেকে যেটা নেয় ওটা চাঁদা না, ওটা চাঁদার নামে ডাকাতি, লুণ্ঠন। এবং আমরা সাদা চোখে এটাকেই চাঁদাবাজি বলছি। উনি যে কথাটা বলছেন এটা ব্যাকরণগতভাবে ভুল। এবং আচ্ছা, আপোষটা কি? আপনার সামনে যে আমি ভাই ছুরি ধরলাম, আপনি মানি ব্যাগটা দেওয়ার সময় তো আপোষই দিবেন, আপোষই দিবেন না? আপনি কি আমার সঙ্গে ফাইট করবেন? আপনি কি একটা ছুরি ভাই করবেন, আসেন ফাইট করি, জিততে পারলে দিব না, দিব না, এটা বলবেন? আমার ছুরি থেকে তো আপনি আপোষই দিয়ে দিবেন। তো এই আপোষ সেই আপোষ না, এটা রবি সাহেব বোঝেন না তা না। রবি সাহেবের নিজের ডেভেলপিং ইয়ে আছে, কোম্পানি আছে, উনি নিজে একজন ডেভেলপার। তো উনিও অনেকে যখন ওইটা করতেন, যখন এটা আলাইতেন, যখন উনি কি চাঁদা দিতেন না কাউকে? উনি তো পুরো আওয়ামী লীগের আমরা তো ব্যবসা বাণিজ্য করছেন, চাঁদা দেন নাই, আপোষই দিচ্ছেন। কিন্তু ওই চাঁদাটা কি চাঁদা এটা উনি টের পান না। তো এইগুলি হলো কি জানেন, এগুলি চটপট, মানে কথা যত কম বলা যায় তত ভালো। সমস্যা এগুলি, এই কথাগুলি ঠিক না ওনার। এখন তো উনি, ওনাকে বুঝতে হবে, এখন উনি মন্ত্রী হয়ে গেছেন, কিন্তু একটা শব্দ, একটা ভুল শব্দ অনেক ক্ষতি করতে পারে একটা সরকারের, এটা ওনাকে মাথায় রাখতে হবে। ঠিক, ধন্যবাদ রনি ভাই। একটা জিনিস আমরা দেখলাম, আসলে জিনিসটা ফেসবুক, এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এমনভাবে মানে ক্ষতিকর পর্যায়ে চলে গেছে। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যদি বলি এভাবেই বলি, একজন দেশের প্রধানের একজন সন্তানকে নিয়ে ট্রল, এগুলো আসলে আমাদের সমাজের জন্য কি ধরনের ক্ষতি? আমি নিজে একজন ভিকটিম এই বিষয়ে, এবং নির্বাচনের আগের থেকে আমাকে নিয়ে শুরু হয়েছে যে ঘুম থেকে উঠে দেখলাম হাজার হাজার ফটো কার্ড আমাকে নিয়ে বানানো হচ্ছে, আমি দালাল, কালামাগুর, মানে যেন কোনো কথা নাই যেগুলো বলা, মানে 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 যে কোনো মানুষকেই, আপনার যত শত্রুই হোক, বলাটা অশুভ, অন্যায়, সবগুলো বলা হচ্ছে। এবং আমরা মুক্ত হব না। তারা আবার নিজেদের সবচেয়ে মেধাবী, সবচেয়ে ডিসিপ্লিন, সবচেয়ে সুসংগঠিত দাবি করছে। দেখেন, এইটা একটা, আমি মনে করি যে ধরেন আজকে যদি অন্য একটা গভর্নমেন্ট থাকতো এবং তার প্রধানকে নিয়ে যদি এই ধরনের এআই ভিডিও, অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ করা হয়, তাদের কি পরিণতি হইতো বিরোধী দলের উপর? শুধু এটাকে কেন্দ্র করে দেখেছেন না, ক্র্যাকডাউন হইতো। ফলে বিএনপি ভালো, সে লিবারাল ডেমোক্রেটিক নর্মস বজায় রেখে পলিটিক্স করে, কিন্তু একটা নীতিগত অবস্থান তার থাকা দরকার। সেটা এই ধরনের প্রোপাগান্ডা, চরিত্র হননের অ্যাক্টিভিটি তার মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে, যার ক্ষেত্রেই হোক, যার ক্ষেত্রে শক্ত হাতে দমন করা উচিত। শক্ত হাতে। সোশ্যাল মিডিয়া অলরেডি টক্সিক হয়ে গেছে। এই যে মিস ইনফরমেশন এমনভাবে ছড়ায়, একটা বক্তব্য দিলে সেটাকে, যেমন ধরেন এই যে রবিবারের এই বক্তব্যটা, এটা ইন ডিটেল বললে আমরা আলোচনা করবো, অবশ্যই আমরা এটা পজিশনটা ক্রিটিক করতে পারবো, কিন্তু উনি যেটা বলে নাই সেটাও বলা হচ্ছে। দেখা যাবে এটা এমনভাবে হাজার ইয়ে করছে যে উনি চাঁদাবাজিকে, হ্যাঁ চাঁদা এখন থেকে চলবে, সমঝোতার ভিত্তিতে চাঁদা দিন, এরকম বলছেন রবি, হ্যাঁ এটা বলতেছে। হ্যাঁ, উনি হয়তো ব্যাখ্যাটা, ওনার পজিশনটা হয়তো ভুল, কামাল ভাই যেটা বললাম আমি সে এগ্রি করি। সমঝোতার ভিত্তিতে কোনো চাঁদা বলে কিছু হইতে পারে না। চাঁদা এবং চাঁদা এটা একটা পুরানা সমস্যা, এটা সমাধান করার ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি সেটা নিয়ে আপনি কথা বলেন। এইটার মেরিট যাচাই করার দরকার নেই আপনার। এটা সমস্যা, এটা সমাধান করতে হবে, এবং এটা সমাধান করার প্রস্তাবনা তারেক রহমান সুস্পষ্টভাবে দিছে। আপনি কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবেন, তো চাঁদা বা পরিবহন চাঁদা বন্ধ না হলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত হবে? আইন শৃঙ্খলা ঠিক করেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আপনি উদ্যোগ নেন, এবং এটা রেগুলেশনের মধ্যে আনেন, ব্যাস সহজ প্রস্তাব। এবং আপনার দলের লোকজনকে সবার আগে গ্রেফতার করেন যারা জড়িত থাকবে, আপনার দলের নামে হোক বা রিয়েলি দলের লোক হোক, কথা পরিষ্কার। কিন্তু এটা নিয়ে এটা জাস্টিফিকেশন দেওয়ার কিছু নেই।
তো এটা একটা, আরেকটা হলো আপনি যেটা বলেন সোশ্যাল মিডিয়ার এই বিষোদ্গারটা যেটা করে অনেক সময় রিয়েল লাইফে ভায়োলেন্স উস্কাইয়া দেয়। যখন আপনার বিরুদ্ধে আমি সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত এগুলি করে যাব এবং মাঠে আপনি শক্তিশালী এবং আপনি ক্ষমতায়, আপনি কিন্তু তখন ধৈর্য ধরতে ধরতে একটা পর্যায়ে গিয়ে আপনি অ্যাক্ট করবেন, সে একটা হবে ভায়োলেন্ট অ্যাক্ট। ফলে যারা এটা করছে তারা সোশ্যাল মিডিয়ার এই অ্যাক্টিভিটিগুলোর মধ্য দিয়ে তারা নিজেদের বিপদ ডেকে আনছে। একটা শান্তিপূর্ণ সুন্দর পলিটিক্যাল প্রতিযোগিতাপূর্ণ যে এনভায়রনমেন্ট, এটাকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। জি, ধন্যবাদ মাসুদ কামাল। আমরা তো দেখলাম ডক্টর ইউনূসের সরকার বিদায় নিল, সেই সকল উপদেষ্টাদের সম্পদের হিসাব কি জনগণ জানতে পেরেছে কিনা? শুনেন, তারা একটা হিসাব দিছে এবং এটা আমার কাছে আমার 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 প্রথম দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা গোজামিলের হিসাব। একটা কাগজ দিয়ে একজনের দায়িত্ব হিসেবে তুমি এটা বসাই দাও, সবারটার মধ্যে 5% করে বাড়াই দাও, অথবা 2% করে বাড়াই দাও, সবার 2% করে বাড়াই দিই, সবারই একই রকম বাড়ছে কিন্তু। তো এটা আসলে আমার কাছে মনে হয় না এটা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করার সুযোগ আছে। তো যেহেতু সুযোগ আছে, আমি মনে করি এই হিসাবটাকে চুলচেরাভাবে যেহেতু ওনারা দিয়েছেন, যাই দিয়েছেন, তো সেই হিসাবটাকে একটু চুলচেরা বিশ্লেষণ করা উচিত। হিসাবটা দেওয়া মানে কি, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, জাজ করা, এটা জাজ করা উচিত। দুদক এই উদ্যোগটা নিতে পারে, দুদক শতপ্রণোদিত হয়ে নিতে পারে উদ্যোগটা, নিয়ে তাদের সবাইকে বলে দেখ যে এদের কোনো সমস্যা নাই। দেখেন, দুর্নীতিতে গেলে আর্থিক দুর্নীতি হয় না, দুর্নীতি নানাভাবে হয়। কিন্তু আপনি আমাকে একটা ব্যবসা পাওয়াই দিলেন, বললেন এই ব্যবসা তুমি যা করবা, প্রফিট যা করবা, আমাকে একটা পার্সেন্টেজ দিবা, এখানে দিবা না, আমার বাইরে পাঠিয়ে দিবা। তো এটাও কি আপনার সম্পত্তির তালিকায় যুক্ত হবে? হবে না তো। আপনার বাইরে কি আছে না আছে ওটাকে আপনি ইনকাম ট্যাক্স দিয়ে দেখাবেন? এরা যেটা দিয়েছে এটা ইনকাম ট্যাক্স ফাইল থেকে দেখাচ্ছে আমার ধারণা। ইনকাম ট্যাক্স ফাইল যে কী দেখায় এটা তো আমরা জানি না। সবচেয়ে বেশি ট্যাক্স দেয় হলো গিয়ে আপনার নুরানি জর্দার মালিক। আর এই এত বড় বড় মালিক যারা ব্যবসা যারা আছে, এত টাকা নেয়, সব গরিব। এটা তো ইনকাম ট্যাক্স দেখায় দেয়। বসুন্ধরা মালিক গরিব, আজাদ সাহেব গরিব, নাবিল গ্রুপের মালিক সব গরিব। এরা ধরি হলো নুরানি জর্দার মালিক, হাকিমপুরি জর্দার, এটা তো হাকিমপুরি জর্দার মালিক কাউস মিয়া ভদ্রলোক মারা গেছেন, তো উনি হলো সবচেয়ে ধরি। কি বলবেন? তো এখন এই ধরনের কিছুটা হয়েছে এখানে। তবে আমি মনে করি এই জিনিসটাকে নিয়ে দুদকের অথবা যারা নাকি এই ব্যাপারে এক্সপার্ট যারা আছেন, তাদের কোনো একটা সংস্থার উচিত এটাকে টোটালি হাতে নিয়ে তাদের কাছ থেকে আলাপ করে আপনি কিসের ভিত্তিতে বলেন ওইগুলো আমাদের কাছে দেন, আমরা দেখি, চেক করা। এবং এই কাজটা নতুন সরকারই করতে পারে। এখন নতুন সরকার যদি মনে করে যে আগের সরকারের দেওয়া নির্বাচনের মাধ্যমে আমরা উঠছি, ক্ষমতায় আসছি, তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতার স্বরূপ আমরা ওনাদের এগুলি দেখবো না, এড়াই যাব, ওনাদের সবচেয়ে বিতর্কিত লোকটাকে মন্ত্রী বানাবো, এটা যদি অনেক কৃতজ্ঞতার সুবিধা তারা করে থাকে, তাহলে তো আমাদের কিছু করার নাই। তখন আমরা নতুন সরকার সম্পর্কে আবার নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আর কি।